হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিডিওতে। আজকে আমরা দেখব নিউরাল নেটওয়ার্কের তিনটা টপিকস। প্রথম টপিকস দেখব হচ্ছে জ্ঞান। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক। এরপরে দেখব ট্রান্সফার লার্নিং এবং সর্বশেষ দেখব এনকোডার ডিকোডার। তো আজকের ভিডিওতে মেনলি আমরা তিনটা টপিকস দেখব। তো আসেন দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখে নিই যে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক বা জ্ঞান এই জিনিসটা আসলে কী বা কীভাবে কাজ করে। বেসিক্যালি আজকে যে তিনটা টপিকস দেখাবো সবগুলোই হচ্ছে থিওরিটিক্যাল ক্যাটাগরি আর কি। তো এই জন্য একটু আলোচনা করছি আজকে ভিডিওটা একটু ডেসক্রিপটিভ টাইপ হবে, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, এবং যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব ইজিলি সেটা লিখতেও পারবেন। না বুঝলে সেটা লেখা আমাদের জন্য টাফ হয়ে যায় মেমোরাইজ করে, বাট আমি যদি সেটা বুঝে লিখি তাহলে আমাদের জিনিসটা বুঝতে বা লিখতে সুবিধা হয়। ক্লিয়ার? তো জ্ঞানটা হচ্ছে এটা একটা নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার, যার মাধ্যমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে জেনারেটর, একটা হচ্ছে ডিসক্রিমিনেটর। জেনারেটর কী করে? জেনারেটর হচ্ছে একটা ফেক ডেটা বা ফেক ইমেজ ক্রিয়েট করে, এবং ডিসক্রিমিনেটর কী করে? সেই ফেক ইমেজকে সে ডিটারমাইন করার চেষ্টা করে, যেটা কি রিয়েল ইমেজ নাকি ফেক ইমেজ। এই জিনিসটা হচ্ছে ডিসক্রিমিনেটর ডিটারমাইন করে থাকে বা সেপারেট করে থাকে। এটা কেন করা হয়? যেমন ধরেন আমরা কোনো একটা ইমেজের ডেটাসেট নিয়ে কাজ করছি, তো ওইখানে আমাদের ইমেজের ডেটাসেটটা সেটা স্মল ডেটাসেট আছে, বাট অনেক সময় হয় না যে আমরা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ইমেজগুলো সেগুলো সামহাও খুঁজে পাচ্ছি না, বা সেগুলো খুঁজে পেতে আমাদের কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ডেটাসেট অন্য বিগ ডেটাসেট খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি জ্ঞান ইউজ করি, সেক্ষেত্রে কী হবে? এই জেনারেটর আমাদের যে রিয়েল ইমেজটা থাকবে তার উপর বেস করে একটা ফেক ইমেজ বা ওর কাছাকাছি রিলেটেড ইমেজ ক্রিয়েট করার ট্রাই করবে। তার ফলে কী হবে? যে আমরা একই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন টাইপের ইমেজ, যেমন ধরেন একটা বিড়ালের ছবি দিলাম, দিয়ে বললাম যে এটার পরে তুমি আমাকে ছবি জেনারেট করে দাও সেম ক্যাটাগরির। তাহলে সে কী করবে? বিড়ালের কত ধরনের ক্যাটাগরি আছে, সে ওরকম বিড়ালের ছবি ঠিক রেখে সে বিভিন্ন প্রজাতির বিড়ালের ছবি আমাদের সামনে জেনারেট করতে থাকবে। কিংবা কোনো সময় যদি ভুল করে বিড়ালের ছবি না দিয়ে কোনো একটা কুকুরের ছবি দেয় বা অন্য কোনো প্রাণীর ছবি দেয়, সেক্ষেত্রে সেটা তো ফলস, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে ডিসক্রিমিনেটর মেনলি ডিটেক্ট করতে পারে। তো এখানে দেখেন জেনারেটর এই কথাগুলো লেখা আছে, দ্য জেনারেটর টেক্স র্যান্ডম নাম্বারস অ্যান্ড ক্রিয়েট ফেক ডেটা দ্যাট লুকস রিয়েল। অর্থাৎ জেনারেটর কী করে? র্যান্ডম নাম্বার নেয়। আমরা যে স্মল ডেটাসেটটা নিয়ে কাজ করছি, সাপোজ সেই ডেটাসেট থেকে নাম্বার নিয়ে সে কী করে? র্যান্ডম একটা নাম্বার সিলেক্ট করে সেখান থেকে ফেক ডেটা, এমনভাবে একটা ফেক ডেটা জেনারেট করে যার ফলে সেই ফেক ডেটাকে মনে হয় একদম রিয়েল ইমেজ, এরকম টাইপের মনে হয়, যাতে ডিসক্রিমিনেটর ধরতে না পারে। এই কারণটাই আর কি। ইটস গোল টু ট্রিক দ্য ডিসক্রিমিনেটর, অর্থাৎ যাতে ডিসক্রিমিনেটর ধরতে না পারে সেই জিনিসটাই হচ্ছে জেনারেটরের কাজ, যেটা একটুকে বললাম। তার ফলে কি হয়? আমাদের জেনারেটর মানে উইনার হয়ে যায় এবং ডিসক্রিমিনেটর তখন লসে পড়ে যায়। আদারওয়াইজ যদি উল্টাটা হয়, ডিসক্রিমিনেটর ধরে ফেলে যেটা এটা তো রিয়েল ইমেজ না, এটা তো ফেক ইমেজ, তাহলে সেক্ষেত্রে কী হয়? আমাদের জেনারেটর লসে পড়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। সেমভাবে ডিসক্রিমিনেটরের কাজ কি? ডিসক্রিমিনেটরের কাজটা হচ্ছে যে আমাদের ডেটাকে রিয়েল নাকি ফেক চেক করবে, যেটা একটুকে বললাম। যদি ফেক ডেটা হয় সেটাকে সে ডিটেক্ট করতে পারবে, এবং যদি সে ফেক ডেটাকে ধরতে ব্যর্থ হয়, তার জেনারেটর এমনভাবে একটা ইমেজ জেনারেট করছে যেটা ডিসক্রিমিনেটরের মনে হচ্ছে না এটা তো রিয়েল ইমেজ, কিন্তু এটা কিন্তু রিয়েল ইমেজ না। তাহলে সেক্ষেত্রে কী হলো? ডিসক্রিমিনেটর ভুল একটা ডিসিশন নিল, তাই না? এটাই হচ্ছে ডিসক্রিমিনেটরের লস। তো এখানে জ্ঞান কীভাবে কাজ করে সেটা বলা হয়েছে, আমি তো একটু আগে মুখেই বললাম, সিমিলার ওয়েতে সেটা কাজ করে। তা আপনারা একটু এটা থিওরিটিক্যাল পার্ট পড়ে নেবেন, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। তো দেখেন এটা হচ্ছে জ্ঞানের আর্কিটেকচার। তো এখানে কী হয়? একটা ডেটাসেট থেকে র্যান্ডম ভ্যারিয়েবল নেয় জেনারেটর, সেখান থেকে সে কী করে? সেখান থেকে একটা ফেক ইমেজ স্যাম্পল সে ক্রিয়েট করে। যেই র্যান্ডম স্যাম্পলটা সে নিছে সেখান থেকে সে একটা ফেক স্যাম্পল ক্রিয়েট করে, এরপর সেটাকে ডিসক্রিমিনেটরের কাছে দেয়। যদি সেটা কারেক্টলি ডিসক্রিমিনেটর ধরতে পারে তাহলে সেটা কী হয়? ফাইন টিউনিং করে আবার তাকে বলে, মানে ব্যাক প্রপোগেশন ওয়েতে তাকে আবার জেনারেটরের কাছে পাঠিয়ে দেয় এবং বলে
যে এই ইমেজটা ফেক, এই ইমেজটা অ্যাপ্রোপ্রিয়েট না, তুমি আবার আরেকটা ইমেজ জেনারেট করো। তখন কি হবে, আমাদের জেনারেটর ওই যে আমাদের যে স্যাম্পল ইমেজটা, সাপোজ একটা ক্যাটের ইমেজ, সেখান থেকে সে কী করবে, ওই ইমেজটার থেকে কাছাকাছি বা ওই ইমেজটার রিলেটেড আরেকটু বেটার আউটপুট সম্পূর্ণ কোনো একটা ইমেজ আবার জেনারেট করে ডিসক্রিমিনেটরের কাছে দিবে। সাপোজ এখান থেকে আবার ডিসক্রিমিনেটর ধরে ফেলে না এটা তো রিয়েল ইমেজ না, এটা ফেক ইমেজ মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সে ডিসক্রিমিনেটর আবার তাকে জেনারেটরের কাছে পাঠাবে, তখন সে কী করবে, আরও একটা ইমেজ ক্রিয়েট করবে। এরকমভাবে আমরা একাধিক ইমেজ ক্রিয়েট করতে পারি জেনারেটরের মাধ্যমে, যার ফলে আমাদের যে স্মল ডেটাসেট ছিল সেখান থেকে আমরা কী করতে পারছি, একটা লার্জ ডেটাসেটে কনভার্ট করতে পারছি, অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারছি। সাপোজ ধরেন যে জেনারেটর একটা ইমেজ জেনারেট করে দিল, কিন্তু সেটা ফেক ইমেজ, অর্থাৎ কোনো একটা বিড়ালের ছবি, অন্য কোনো কুকুরের বা পাখির ছবি, সেটা ডিসক্রিমিনেটর ধরতে পারলো না কোনো একটা কারণে, তখন সেটা কী হলো, জেনারেটর গেইন হয়ে গেল এবং ডিসক্রিমিনেটর তখন লসে পড়ে গেল। এই জিনিসটাই হচ্ছে জ্ঞান কাজ করে, এটা হচ্ছে তার আর্কিটেকচার। তো এই জ্ঞানটা মেনলি কোথায় কোথায় ইউজ করা হয়, এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং, অর্থাৎ ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বা ইমেজের এডিটিংয়ের ক্ষেত্রে এই জ্ঞান খুব ভালো কাজ করে। ফেস রিকগনিশন অ্যান্ড ট্রান্সফরমেশন, অর্থাৎ ফেস রিকগনিশন ট্রান্সফরমেশনের কাজ করে। ভয়েস ক্লোনিং অ্যান্ড মিউজিক জেনারেশন, অর্থাৎ ভয়েস আমরা যে নিজস্ব ভয়েস দিয়ে আবার ভয়েস জেনারেট করি, ক্লোনিং করি, সেই জিনিসটাও কিন্তু জ্ঞান করে থাকে। এবং মিউজিক জেনারেটরের ক্ষেত্রেও কিন্তু জ্ঞানের ভূমিকা আছে। এবং সেক্ষেত্রে কী করে, ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ সে ক্রিয়েট করতে পারে, যেটা একটু আগে আমি বললাম। তো এখানে দেখেন, এখানে আরেকটা কথা বলা হয়েছে, CNN ওয়ার্কস ওয়েল উইথ জ্ঞান অ্যান্ড CNN মোস্টলি ইউজড ফর জ্ঞান, অর্থাৎ CNN অর্থাৎ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটা কী করে, আমাদের ইমেজ জেনারেশনের কাজে এই মডেলটা ইউজ করা হয়, তাই না? যেহেতু জ্ঞান কী করে, জ্ঞান হচ্ছে ইমেজ জেনারেশনের কাজে বা এডিটিংয়ের কাজে ব্যবহার করা হয়, বা ইমেজ থেকে ইমেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে বা CNN আমাদের জ্ঞানটা খুব ভালোভাবে ইউজড হয় বা ওয়াইডলি ইউজ হয়, এটাই হচ্ছে বলা হয়েছে। এখান থেকে কমন টাইপের একটা কোশ্চেন আসতে পারে যে CNN কেন জ্ঞানটা ইউজ করা হয়, RNA কেন ইউজ করা হয় না, কেন, কী সমস্যা, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, RNA ক্ষেত্রে আমাদের যদি জ্ঞান ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, ট্রেনিংটা স্লো হয়ে যাবে, গ্রেডিয়েন্ট প্রবলেম দেখা দিবে এবং ট্রেনিংটা হার্ড হয়ে যাবে, কারণ RNA কী করে, সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করে, আর CNN ইমেজ নিয়ে কাজ করে, তাই না? এই জন্য আমাদের জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেমোরি লিমিটেশন। RNA হ্যাজ লিমিটেড মেমোরি ফর লং অর কমপ্লেক্স সিকোয়েন্স, অর্থাৎ কোনো একটা লং বা কমপ্লেক্স সিকোয়েন্সের জন্য RNA মেমোরিটা লিমিটেড, আনলিমিটেড না বা অনেক লং টার্ম মেমোরি না, ওটা খুব শর্ট টার্ম লিমিটেড মেমোরি RNA থাকে। সেই জন্য আমাদের কী হচ্ছে, যেটা আমরা সেখানে জ্ঞান ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি বা কস্ট বা এক্সপেন্স আরও বেশি বেড়ে যাবে, কারণ সেখানে আমাদেরকে অ্যাডিশনালি মেমোরি ইউজ করতে হবে, কারণ RNA তো শর্ট টার্ম মেমোরি, সেই একটা ইনপুট নেওয়ার পর আর একটা ইনপুট দিলে প্রিভিয়াস যে ইনপুট সেটাকে সে হয়তো কিছু একটা পার্ট বা কোনো একটা ইম্পর্টেন্ট ফিচার সে মিস করে গেল, এই জিনিসটা হতে পারে, এটা হচ্ছে তার বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। দিস ক্যান কজ ইরর অর পোর রেজাল্ট, অর্থাৎ সে কী হচ্ছে, যেহেতু তার মেমোরি শর্ট টার্ম, সেই কারণে কী হচ্ছে, সে ইরর দিতে পারে, বা কোনো একটা ইমেজ সে তৈরি করলো খুব অনেক স্লো ট্রেনিংয়ের পরে, বাট সে কী হলো, ইমেজটার কোয়ালিটি অর্থাৎ রেজলিউশন একদমই খারাপ হয়ে গেল। তো এরকমভাবে আমাদের কোয়ালিটি কিন্তু ড্যাম করতে পারে। এই জন্যই বলা হয়েছে যে জ্ঞান শুধুমাত্র CNN ইউজ করা হয়, RNA ইউজ করা হয় না। তো আশা করি আপনারা জ্ঞান কীভাবে কাজ করে, কোন জায়গায় জ্ঞান ইউজ করা হয়, কেন কোন জায়গায় ইউজ করা হয় না, এর আর্কিটেকচার, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তাছাড়া আমরা এখন নেক্সট টপিক্সে যাই, সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। আচ্ছা, প্রথমে জানতে হবে ট্রান্সফার লার্নিং কী। ট্রান্সফার লার্নিং হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা টেকনিক, যেটা ইউজ করে আমরা কোনো একটা ডেটাসেটকে, অর্থাৎ মানে প্রিটেইন ডেটাসেটকে আবার রিইউজ করতে পারি, সেই মেথড, ঠিক আছে? তো এখানে কী হয়, যে কোনো একটা ডেটাসেট ধরেন আমাদের আছে, সেখান থেকে আমরা কোনো একটা রিলেটেড ডেটা আমাদের প্রয়োজন হচ্ছে। সাপোজ আমরা একটা ডেটাসেট ইউজ করছি, সেখানে খুব স্মল ডেটা আছে, অর্থাৎ ডেটার সংখ্যা খুবই কম, তার ফলে কী হচ্ছে, আমাদের মডেলকে ট্রেন করাতে গেলে সেই অ্যাকুরেসি কমে যাচ্ছে, অর্থাৎ যেহেতু ডেটাসেটের ডেটাই কম, তাহলে অ্যাকুরেসি কীভাবে বাড়বে? যত বেশি ডেটাতে ট্রেন করা যাবে, মডেলের অ্যাকুরেসি তত বেশি বাড়বে, তাই না? তো এই কারণে কী হয়, যে অনেক সময় আমরা কী করি, আমাদের সাপোজ একটা ডেটা আমরা আগে থেকে তৈরি করছিলাম, সেই ডেটাসেটকে আমরা আবার চাইলে রিইউজ করতে পারি এই ট্রান্সফার লার্নিং প্রসেসের মাধ্যমে, কিন্তু সেটা অবশ্যই রিলেটেবল হতে হবে। অর্থাৎ আমরা
সাপোজ ডেটা নিয়ে কাজ করছি কোনো একটা গাছপালা নিয়ে, কিন্তু আমি যে প্রিটেন্ড ডেটা ইউজ করছি ট্রান্সফার লার্নিংয়ের মাধ্যমে সেটা কিন্তু গাছপালা নিয়ে না, সেটা হচ্ছে সাপোজ কোনো ধরনের ওয়েদার নিয়ে কোনো একটা ডেটা সেট কিংবা কোনো একটা ডিজিজ নিয়ে ডেটা সেট। তাহলে কী হচ্ছে, গাছপালা কোথায় আর ওয়েদার বা ডিজিজ রিলেটেড ডেটা সেট কোন জায়গায়, কোনো তো মানে কোনোটার সঙ্গে কোনো রিলেটেড না, তাই না? কোনো ম্যাচ নাই ডেটার মধ্যে। এই টাইপের ডেটা নিয়ে কিন্তু আবার রিইউজ করে ট্রান্সফার লার্নিং করা যাবে না। যে ডেটাগুলো রিলেটেড সেগুলো সেই ডেটাগুলোকে নিয়ে আমাদের ট্রান্সফার লার্নিং করতে হবে। যেখানে কী বলা হয়েছে, আগে থেকে ট্রেন করা আছে এমন একটা মডেল নিয়ে ট্রান্সফার লার্নিং করা যাবে, আগে থেকে ট্রেন করা হয়নি এমন কোন মডেল নিয়ে ট্রান্সফার লার্নিং অ্যাপ্লাই করা যাবে না। কারণ কোনো দিনে ট্রেন করা নাই থাকে তাহলে সেই মডেলকে নিয়ে আমরা কী কাজ করব? আমরা কী করব, প্রিটেন মডেলকে নিয়ে আমরা আবার রিইউজ করতে পারি। ঠিক আছে? তো ট্রান্সফার লার্নিংয়ে অনেক বেশি ডেটা প্রয়োজন হয়, অনেক বেশি ডেটা দিয়ে ট্রেন করা মডেল ইউজ করে ট্রান্সফার লার্নিং করলে অ্যাকুরেসি বেশি আসবে। অর্থাৎ যেই ডেটা সেটটার অনেক বেশি ডেটা থাকে সেই ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করব ট্রান্সফার লার্নিংয়ের ক্ষেত্রে। তার ফলে কী হবে, আমাদের বর্তমান কারেন্ট যেই ডেটা সেটে আমরা কাজ করছিলাম, যেটার ডেটা কম ছিল বলে তো আমরা অন্য একটা ডেটা সেট থেকে আবার ডেটা নিয়ে এসে এখানে কাজ করছি, তাই না? যাতে সেটার অ্যাকুরেসি আমরা আগের থেকে বাড়াতে পারি। এটাই হচ্ছে আমাদের মেন গোল থাকবে ট্রান্সফার লার্নিং যদি আমরা ইউজ করে থাকি সেই ক্ষেত্রে। তো ট্রান্সফার লার্নিং মেনলি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে প্রিটেন আর একটা হচ্ছে ফাইন টিউনিং। তো প্রিটেন কি, প্রিটেন তো আমরা বুঝছি যে আগের থেকেই সব মডেলগুলো ট্রেন করা আছে, সেখানে কোনো চেঞ্জ করা যাবে না, জাস্ট আমরা সেটাকে ইউজ করতে পারবো। বাট ফাইন টিউনিং কি, ফাইন টিউনিং হচ্ছে ওইটাও আগের থেকে ট্রেন করা, বাট ওইখানে কোনো একটা স্পেসিফিক পার্টে আমরা সেটাকে আবার চাইলে রিইউজ বা রিমডিফাই করতে পারবো। ঠিক আছে, মানে সেটাকে মডিফাই করা যায়, মডিফাইয়েবল আর কি। তো সেই ফাইন টিউনিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা কীরকমভাবে হতে পারে তা আসলে আমরা একটা ডায়াগ্রাম দেখে তাহলে আমরা খুব ইজিলি জিনিসটা বুঝে যাব। এই যে দেখেন, এখানে একটা ডেটা সেটের জন্য কনভেনশনাল লেয়ার দেওয়া আছে। তো এখানে দেখেন এই যে 1, 2, 3 এই তিনটা 4-এর এইটুকু পর্যন্ত 4.1, 4.2 এইটুকু অংশ আমাদের নন ট্রেনেবল, অর্থাৎ এটা অলরেডি ট্রেন্ড করা, এটাকে আর চেঞ্জ করা যাবে না, বাট ইউজ করা যাবে। ঠিক আছে, বাকি পার্ট দেখেন, এই যে এই পার্টটা অর্থাৎ কনভেনশনাল লেয়ার 4.3 আর পুলিং লেয়ার, এই দুটো লেয়ার সাপোজ ট্রেনেবল, আগেরটা ছিল কি নন ট্রেনেবল, অর্থাৎ চেঞ্জ করা যাচ্ছিল না, এটা হচ্ছে ট্রেনেবল, অর্থাৎ এটাকে চেঞ্জ করা যাবে, এটাকে মডিফাই করা যাবে। অর্থাৎ এই যে ডেটা সেটটা, এটাকে আমরা মানে কোনো কাজ করতে পারবো না, এখানে কোনো মডিফাই করতে পারবো না, বাট ইউজ করতে পারবো। আর এটা কাজ করার পাশাপাশি এখানে আমরা চাইলে এই ডেটা সেটের মধ্যে এটাকে মডিফাই করতে পারবো, এবং সেটাতে কী করতে পারবো, আমরা আমাদের কাস্টমাইজভাবে মানে আমাদের কানেক্টেড লেয়ারটা আর কি সেটাও আমরা বিল্ড করতে পারবো। আমরা আমাদের ইচ্ছা মতো ইনপুট লেয়ার, ইচ্ছা মতো হিডেন লেয়ার, ইচ্ছা মতো আউটপুট লেয়ার সেখান থেকে জেনারেট করতে পারবো। এটাই হচ্ছে ফাইন টিউনিংয়ের কাজ। সাপোজ এটা হচ্ছে আমাদের নতুন যে ডেটা সেটটা আমরা নিচ্ছি, মানে কোনো একটা প্রিটেন ডেটা সেট আর কি, সেটার জন্য এরকমভাবে কাজ করে যে একটা স্পেসিফিক পার্টে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বাট পুরো ডেটা সেটকে আমরা ইউজ করতে পারি, পুরো ডেটা সেটকে আমরা মডিফাই করতে পারি না, বাট ওই স্পেসিফিক পার্টে আমরা মডিফাই করে সেখান থেকে কাস্টম একটা আউটপুট জেনারেট করতে পারি। এটাই হচ্ছে ফাইন টিউনিংয়ের অ্যাপ্রোচ। ক্লিয়ার? তো দেখেন, এখানে আমাদের ট্রান্সফার লার্নিংয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো দেওয়া আছে। অ্যাডভান্টেজগুলো কী কী? ওয়ার্কস উইথ স্মল ডেটা, অর্থাৎ স্মল ডেটার ক্ষেত্রে আমাদের ট্রান্সফার লার্নিংটা কাজ করে। যদি বিগ ডেটা হয় সেক্ষেত্রে যদি আমরা আরও বেশি আরেকটা ডেটা সেট ইউজ করি সেক্ষেত্রে সেটা কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। যদি স্মল ডেটা সেট হয় সেক্ষেত্রে আমরা একটা বড় ডেটা সেটকে নিয়ে দুটোকে একসাথে মার্জ করে আমাদের মডেলের অ্যাকুরেসি বাড়াতে পারি বা ডেটার সংখ্যা বাড়াতে পারি আমাদের মডেলে। ফাস্টার ট্রেনিং টাইম, অর্থাৎ ট্রেনিং টাইমটা খুব ফাস্ট হয়, অ্যাকুরেসি হাই হয়, কম্পিউটেশনাল কস্ট কম হয় এবং ফিচার এক্সট্রাকশনটা পাওয়ারফুল হয়। ঠিক আছে, এটা তার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডোমেন মিসম্যাচ মে রিডিউস পারফরমেন্স, অর্থাৎ কোনো একটা ডেটা সেট কিনে আমরা কাজ করছি, বাট এমন আর একটা ডেটা সেট কিনে আমরা প্রিটেন্ড মডেল কিনে আমরা চুজ করলাম যেটার জন্য আমাদের ট্রান্সফার লার্নিং করতে গেলে ওইটার যে ডোমেন সেটা মিসম্যাচ হচ্ছে, অর্থাৎ এই ডোমেনটা মানে প্রিভিয়াস যে ডোমেনটা নিয়ে আমরা কাজ করছিলাম স্মল ডেটা সেটকে নিয়ে, সেই ডেটা সেটের সাথে নতুন যে আরেকটা ডেটা সেটকে নিয়ে আমরা জয়েন করতে যাচ্ছি সেই ডেটা সেটটার ডোমেন ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা কিন্তু রিডিউস হতে পারে বা কমে যেতে পারে। লিমিটেড টু ফিচার লার্ন বাই বেস মডেল, অর্থাৎ আমাদের যে বেস মডেলটা আমরা নিচ্ছি ট্রান্সফার লার্নিংয়ে, অন্য যে মডেলটা আমরা মানে
এর সঙ্গে জুড়ে দেবো স্মলটার সাথে যে বিগ ডেটা সেটটা, সেটা কী হবে, আমাদের নির্দিষ্ট একটা বেস মডেল আমরা কোনো মডিফাই করতে পারবো না, জাস্ট ইউজ করতে পারবো, জাস্ট স্পেসিফিক কোনো একটা পার্টকে আমরা মডিফাই করতে পারবো আমাদের প্রয়োজন মতন। এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। পুরোটাকেই যদি আমরা মডিফাই করতে পারতাম তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হতো, তাই না? প্রিটেন্ড মডেল ক্যান বি লার্জ ইন সাইজ, অর্থাৎ এখানে প্রিটেন্ড যে মডেলটা আমরা ইউজ করবো সেটাকে অনেক বেশি লার্জ সাইজের হতে পারে, তার ফলে আমাদের কী হতে পারে, কমপ্লেক্সিটি বা সেটার টাইম মানে কম্পিউটেশনাল টাইম যেটা বা কস্ট যেটা সেটা কিন্তু বেড়ে যেতে পারে যদি অতিরিক্ত বেশি বড় ডেটা সেট হয়ে থাকে সেই ক্ষেত্রে। রিস্ক অফ ওভারফিটিং ডিউরিং দ্য ফাইন টিউনিং, অর্থাৎ ফাইন টিউনিংয়ের সময় আমাদের ওভারফিটিং হওয়ার পসিবিলিটিস থাকে, এটাই হচ্ছে তার আর একটা ডিসঅ্যাডভান্টেজ। এখান থেকে আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে VGG16 এটা একটা প্রিটেন্ড মডেল, খুবই সাধারণ একটা প্রিটেন্ড মডেল, এটাকে ইউজ করে কীভাবে আমরা ট্রান্সফার লার্নিং করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমে আমরা VGG16-এর যে মডেলটাকে সেটাকে ট্রেন্ড করব, তারপরে কী করব, আমরা সেই মডেলটাকে ফিজ করে দিব। ফিজ কেন করব, এই যে একটু আগে দেখিয়েছিলাম আমি, এই যে এই পার্টটা তো আমরা চেঞ্জ করতে পারছিলাম না, বাট ইউজ করতে পারছিলাম, এই জিনিসটার জন্য আমরা ফিজ করব। বাট আমরা কী করতে পারছি, এই পার্টটাকে আমরা ইউজ করতে পারছি প্লাস মডিফাই করতে পারছি, এই পার্টটার জন্য আমরা কী করবো, আবার আনফিজ করে দিব। তার ফলে আমরা এই জায়গাটায় ফাইন টিউনিং করতে পারবো, অর্থাৎ ডেটাটা রিড করে সেখান থেকে আমরা মডিফাই করতে পারবো, এই জিনিসটাই হচ্ছে বলা হয়েছে। তা আপনারা যদি এরকম VGG16 ডেটা সেট মানে প্রিটেন্ড মডেলকে দিয়ে যদি বলে যে আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারি হিসেবে, ট্রান্সফার লার্নিং হিসেবে, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে এক্সপ্লেন করতে পারেন যে আমরা একটা মডেলকে ট্রেন করব, তারপর সেটাকে ফিজ করে দেবো, কোন পার্টটা আমরা ইউজ করতে পারবো বাট মডিফাই করতে পারবো না সেই জিনিসটা ডিফাইন করে দিব, এবং কোন পার্টটা আমরা মডিফাই করতে পারবো সেই জিনিসটা ডিফাইন করে দিব। এরপর কী হবে, সেখান থেকে আমরা ডেটা সেটকে যে ওয়েটগুলো আপডেট প্রয়োজন সেগুলো আপডেট করব, এবং ফাইনালি আমাদের যে আউটপুটটা কাস্টমাইজ যে আউটপুট সেটাও কিন্তু আমরা ওই ফাইন টিউনিংয়ের মাধ্যমে করতে পারবো। এরকমভাবে আপনারা অ্যান্সারটাকে গুছিয়ে লিখতে পারেন। এখানে একটা কোশ্চেন প্যাটার্ন কিন্তু আমি বলে দিলাম। তো আসেন এরপর আমরা দেখব এনকোডার ডিকোডার। তো এনকোডার ডিকোডার জিনিসটা কি, এনকোডার হচ্ছে কোনো একটা টেক্সটকে বা কোনো একটা স্পিচকে সে কী করবে, এনকোড করবে, অর্থাৎ আমরা এনক্রিপ্ট ডিক্রিপ্ট যদি টার্মগুলো বুঝি তাহলে ওই যে টার্মটাই আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় বা এই নিউরাল নেটওয়ার্কের ভাষায় সেটা হচ্ছে এনকোডার ডিকোডার। ঠিক আছে, যেমন দেখেন এখানে বলা হয়েছে একটা ইনপুট হিসেবে যে শি ড্রিঙ্কস ওয়াটার। তো শি ড্রিঙ্কস ওয়াটার এই তিনটার জন্য আমরা কী করলাম, তিনটা হিডেন লেয়ার নিলাম। শি এর জন্য একটা হিডেন লেয়ার আসলো, ড্রিঙ্কসের জন্য একটা হিডেন লেয়ার আসলো এবং ওয়াটারের জন্য একটা হিডেন লেয়ার আসলো। এরপরে এই যে লাস্ট যে হিডেন লেয়ারটা, এটার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের এনকোডার বা এনকোড। ঠিক আছে, এটা এনকোড হবে। এরপর যখন আমরা সেটাকে কী করবো, আবার ডিকোড করব, তখন সে কী হবে, সেই ডেটাটা সেই সেন্টেন্সটা আমাদের সামনে ট্রান্সলেট হবে, অথবা সে সেন্টেন্সটার একটা সামারি আমাদের সামনে আসবে। যেমন দেখেন শি ড্রিঙ্কস ওয়াটার এনকোড হলো এই যে এই অ্যাড্রেসটা দিয়ে, H3 অ্যাড্রেসটা দিয়ে। H3 কেন হলো, কারণ ওয়াটার হচ্ছে H3, অর্থাৎ আমি বললাম যে লাস্টের যে অ্যাড্রেসটা শুধুমাত্র সেটাকে নিয়েই এনকোডার এখানে অ্যাড্রেস হিসেবে দেয় এবং সেটাকে সে ডিকোড করে। তাহলে কী হচ্ছে, সে পানি পান করে, এটা হচ্ছে আমাদের সামনে ডিকোড হলো। অর্থাৎ আমাদের এনকোডারের জন্য ইনপুট কি, ইনপুট হচ্ছে একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ, এবার আউটপুট কি, আউটপুট হচ্ছে ট্রান্সলেট সেন্টেন্স বা প্যারাগ্রাফ অথবা সামারি। যেটা আমাদের প্যারাগ্রাফ হয় সেক্ষেত্রে আমাদের সামনে একটা সামারি সে উপস্থাপন করে, আর যেটা একটা সেন্টেন্স হয় সেটাকে ট্রান্সলেট করে দেয়, এই আর কি। তার মানে এই না যেখানে 3টা ওয়ার্ড ছিল এখানে আবার 4টা ওয়ার্ড হয়ে গেল, লেন্থ বেড়ে গেল, এটা কোনো প্রবলেম না। জাস্ট আমাদের একটা ইনপুট নিলাম, সেখান থেকে এনকোড হলো এবং সেই অনুযায়ী ডিকোড হলো। তো এনকোডার ডিকোডার কী করে, এনকোডার হচ্ছে আমাদের ইনপুটকে রিড করে, আর ডিকোডার হচ্ছে ইনপুটকে রাইট করে। এনকোডার হচ্ছে ইমেজকে কম্প্রেস করে, আর ডিকোডার হচ্ছে ইমেজকে রিবিল্ড করে। এনকোডার হচ্ছে ইমেজকে রিড করতে পারে, আর ডিকোডার হচ্ছে সেই ইমেজ অনুযায়ী একটা ক্যাপশন বা একটা আউটপুট বা একটা সামারি আমাদেরকে উপস্থাপন করতে পারে। এই হচ্ছে মেনলি এনকোডার এবং ডিকোডারের মধ্যে বেসিক ডিফারেন্স। তো দেখেন এনকোডার এবং ডিকোডার কোথাও কোথাও ইউজ করা হয়, এগুলো হচ্ছে এনকোডার ডিকোডার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ইমেজ টু টেক্সট ট্রান্সলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, স্পিচ টু টেক্সট ট্রান্সলেশনের ক্ষেত্রেও এনকোডার ডিকোডার ইউজ করা হয়।
তো এটা হচ্ছে এনকোডার ডিকোডারের আর্কিটেকচার। দেখেন এখানে হচ্ছে এই x0 x1 x2 x3 এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে একটা এমবেডিং সিস্টেম, এবং এখান থেকে কী হচ্ছে আমাদের একটা কনটেক্সট ভেক্টর ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের কনটেক্সট ভেক্টর বলতে এই যে এই মানটা, অর্থাৎ লাস্টের যেই হিডেন লেয়ারটার অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের কনটেক্সট ভেক্টর। ঠিক আছে, কনটেক্সট ভেক্টর হওয়ার পর সেটা কী হচ্ছে হিডেন স্টেট দিয়ে যেয়ে আমাদের এইখানে এসে আউটপুটে এসে আবার ডিকোড হচ্ছে, অর্থাৎ ওই সেন্টেন্সটার জন্য তার ট্রান্সলেট ফর্ম বা সামারি আমাদের সামনে উপস্থাপন করছে। তাহলে এনকোডার কী করছে, একটা কনটেক্সট ভেক্টর ক্রিয়েট করছে, তারপর সেখান থেকে ডিকোড হচ্ছে। কনটেক্সট ভেক্টর কি একটু আগেই বললাম, সেটা হচ্ছে ওই যে ডেটা সেট আমরা বা যে সেন্টেন্সটা নিয়ে কাজ করব সেইটার লাস্ট যে হিডেন লেয়ার সেইটার অ্যাড্রেসটাই হচ্ছে কনটেক্সট ভেক্টর। ক্লিয়ার? এভাবে আমাদের এনকোডিং এবং ডিকোডিং কাজগুলো হয়ে থাকে। বাট একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কি হচ্ছে আমাদের লাস্ট যে হিডেন লেয়ার সেইটার জাস্ট যে অ্যাড্রেসটা সেটা এখানে এনকোড হচ্ছে। বাট এমন তো হতে পারে যে আমাদের এই যে হিডেন লেয়ার 1 হিডেন লেয়ার 2 এখানে কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট কোনো একটা ওয়ার্ড আমাদের ডিকোড মানে এনকোড এবং ডিকোড করার প্রয়োজন, সেটা কিন্তু মিস হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট শুধুমাত্র লাস্টের যেই পার্টটা সেটার জন্য সে এনকোড ডিকোড করছে। তো এটার জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য মেনলি আমাদের আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন কি? অ্যাটেনশন হচ্ছে এই যে এখানে কি হচ্ছিলো, একটা লেয়ারকে নিয়ে কাজ করছিল, লাস্টের লেয়ারটা নিয়ে কাজ করছিল। অ্যাটেনশন অ্যাপ্লাই যদি আমরা মানে অ্যাটেনশন লেয়ার যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কী হবে, এই 3টা লেয়ার হিডেন লেয়ার 1 2 3 3টা লেয়ারকে সে কম্বাইনলি চেক করবে যে এই লেয়ারটাতে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এই লেয়ারটাতে কোন জিনিসটা ইম্পর্টেন্ট এবং এই লেয়ারটাতে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। 3টাকে মার্জ করার পরে সে একটা অ্যাড্রেস দিবে এবং সেই অ্যাড্রেস থেকে তখন কী করতে পারবে, এনকোড করতে পারবে বা ডিকোড করতে পারবে। এই যে অ্যাটেনশন লেয়ারটা কীভাবে কাজ করে এই জিনিসটা আমরা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝি, তাহলে আমরা জিনিসটা বুঝতে ইজি হবে। তো চলেন আমরা এখন একটা ডায়াগ্রাম দেখি অ্যাটেনশন লেয়ারের ক্ষেত্রে আমাদের এনকোড ডিকোড মানে এনকোডার ডিকোডার কীভাবে কাজ করে সেটার জন্য। তো যে দেখেন এখানে আমাদের এখানে কি আসছে, ইনপুট আসছে, এই যে এখান থেকে ইনপুট যাচ্ছে, যাওয়ার পরে এনকোডার কী করছে, সে এনকোডারে হিডেন লেয়ারে দিচ্ছে এবং সেখান থেকে সে করে যাচ্ছে, সে একটা অ্যাড্রেস নিয়ে যাচ্ছে ডিকোডারের হিডেন লেয়ারে। এখান থেকে আবার সে কোথায় যাচ্ছে, এই উপরের লেয়ারে যাচ্ছে। এই যে দেখেন এখানে যে দুইটা হিডেন লেয়ার, ডিকোডারের হিডেন লেয়ার, এনকোডারের হিডেন লেয়ার এবং ইনপুট লেয়ার, এই 3টা লেয়ারের জন্য যতগুলো ইনপুট আমরা নিয়েছি সবগুলোকে সে কী করবে, কম্বাইনলি চেক করবে। চেক করার পরে এখান থেকে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই হবে এবং অ্যাটেনশন ভেক্টরটা অ্যাপ্লাই হবে। দেখেন এখানে প্লাস সাইন দেওয়া আছে, প্লাস সাইন বলতে 3টাকে কম্বাইনলি সে মানে 3টা লেয়ারকেই সে কম্বাইনলি চেক করবে এবং সেখান থেকে যেই কনটেক্সট ভেক্টরগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ যেই টপিকসগুলো ইম্পর্টেন্ট বা যেই লেয়ারগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে সে আলাদা করে নেবে, কনটেক্সট ভেক্টরে রাখবে এবং সেখান থেকে অ্যাটেনশন লেয়ার থেকে এসে আমাদের ডিকোড করবে। এটা হচ্ছে আর একটা লাইন আসবে এখান থেকে এটা বরাবর কনটেক্সট ভেক্টর বরাবর। ঠিক আছে, এরকমভাবে আমাদের অ্যাটেনশন লেয়ার কী করে, নর্মাল যে বেসিক এনকোডার ডিকোডারের কাজটা সেটাকে একটু প্রিমিয়াম ভার্সন এনে দেয়। তার ফলে কি হয়, আমাদের কোনো ডেটা মিস হওয়ার পসিবিলিটিস কিন্তু আর থাকে না। আগেরটাই কিন্তু আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট ডেটা কিন্তু মিস হয়ে যাওয়ার কোনো একটা পসিবিলিটিস ছিল, যেটা অ্যাটেনশন লেয়ার ইউজ করার ফলে আমাদের আর সেটা থাকছে না। তো হোপফুলি আপনারা, আমি আজকে 3টা টপিক দেখিয়েছি, সেটা হচ্ছে জ্ঞান, এরপর হচ্ছে ট্রান্সফার লার্নিং এবং লাস্টে হচ্ছে এনকোডার ডিকোডার। এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব LSTM বা লং শর্ট টার্ম মেমোরি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।